মারে, আমার যে আর মন মানতেছে না, একটু আমার কাছে আই মা, তুলে একটু লাগাই। এটা খেলে কি আমার যৌবন ফিরে আসবে? হ্যাঁ আব্বা, এটা যৌবনের চাহিদা বাড়বে, আগে খেয়ে তো দেখুন। আমি 5 বছর পর দেশে ফিরব। তুমি নিজের যত্ন নিয়ে আর বাবার খেয়াল রেখো। বাবা, এসব এখন হবে না, রাতের বেলা আপনার রুমে আমি আসব। সবুজ শ্যামল ছায়াঘেরা একটি গ্রাম, নাম তার শান্তিপুর। কিন্তু সেই শান্তিপুরের এক কোণে বিশাল এক পুরনো আমলের বাড়ি, যেখানে শান্তি নয় বরং নিস্তব্ধতা রাজত্ব করে। এই বাড়ির মালিক ৬৫ বছর বয়সী করিম সাহেব। বয়স তার শরীরে ভাঁজ ফেলেছে ঠিকই, কিন্তু মনের ভেতরটা এখনও একাকিত্বের তীব্র জ্বালায় পুড়ে খাক হয়ে যায়। 10 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই এই বড় বাড়িটা যেন তাকে গিলে খেতে আসে। তার একমাত্র ছেলে রাকিব বিয়ের মাত্র কয়েক মাস পরই অভাবের তাড়নায় আর উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিল সৌদি আরবে। যাওয়ার সময় তার যুবতী স্ত্রী আয়েশাকে রেখে গিয়েছিল বৃদ্ধ বাবার জিম্মায়। সেই থেকে এই বাড়িতে শুধু 2 জন মানুষ, শ্বশুর আর পুত্রবধূ। রাকিব বছরে মাত্র একবার আসে। সেই কয়েকটা দিন বাড়িতে প্রাণের স্পন্দন ফিরে পায়, তারপর আবার সেই খাঁ খাঁ করা শূন্যতা। করিম সাহেব আর আয়েশা দুজনই যেন এক নিঃসঙ্গ নৌকার যাত্রী, যারা মাঝ সমুদ্রে একে অপরের মুখ চেয়ে বসে আছে। একদিন সকালবেলা ডাইনিং টেবিলে ধোঁয়া ওঠা চায়ের কাপ নামিয়ে রাখল আয়েশা। করিম সাহেব একদৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিলেন। আয়েশার উপস্থিতিতে তিনি সম্বিত ফিরে পেলেন। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে তিনি ধরা গলায় বললেন, মা, একটু বসবি পাশে, তোর সাথে কিছু কথা ছিল। আয়েশা অবাক হয়ে পাশে বসল। করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, এই একাকিত্ব আর সহ্য হয় না। ঘর ভর্তি আসবাবপত্র আছে, কিন্তু কথা বলার কেউ নেই। ভাবছি এই বয়সে এসে আবার বিয়ে করব। আমি আর কতদিন এভাবে একা বাঁচব? আমারও তো মনটা অনেক কিছু চায় রে। রাতের বেলা ঘুম আসে না, একা একা শুয়ে শুয়ে বিছানার এপাশ ওপাশ করতে করতে রাত ফুরিয়ে যায়। আয়েশা প্রথমে অবাক হলেও পরক্ষণেই হেসে ফেলল। আব্বা, এই বয়সে আপনাকে কে বিয়ে করবে? আর আপনি একা কেন? আমি তো আছি আপনার খেয়াল রাখার জন্য। করিম সাহেবের চোখে বিষাদ খেলে গেল। তিনি বললেন, তুই আছিস ঠিকই মা, কিন্তু মনের খুশি করার মতো কেউ নেই। এই একাকিত্ব যেন আমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। আয়েশার হাসি ম্লান হয়ে এলো। সে নিচু স্বরে বলল, আব্বা, আমি বুঝি আপনার কষ্ট। রাকিব বিদেশে যাওয়ার পর থেকে আমারও তো রাতের বেলা একা একা ঘুমে ধরে না। এই অল্প বয়সে স্বামী ছাড়া কাটানো কতটুকু যে কষ্ট হয় তা প্রকাশ করার মতো ভাষা নেই। আমি আর পারতেছি না। আমিও তো এই 4 দেওয়ালের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। সে তো বছরে একবার আসে, বাকি সময়টা আমি কার সাথে কথা বলবো? আমারও মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। সেই দিন সেই ডাইনিং টেবিলে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত নীরবতা। দুজনের নিঃসঙ্গতা যেন এক বিন্দুতে এসে মিলে গেল। দিন যেতে থাকে। শ্বশুর আর পুত্রবধূর সম্পর্কটা শুধু দায়িত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকল না, তারা একে অপরের খুব কাছাকাছি যাওয়া শুরু করল। একদিন আয়েশা রান্নাঘরে রান্না করেন। করিম সাহেব আয়েশার দিকে তাকিয়ে থাকেন। আয়েশা এই বিষয়টা খেয়াল করছেন। সে তার বুকের কাপড়টা মাঝে মাঝে ফেলে দেন। তখন করিম সাহেব বলেন, মারে, কাপড়টা পরে নে, আমার যে আর মন মানতেছে না, একটু আমার কাছে আয় মা। তখন আয়েশা আস্তে আস্তে করিম সাহেবের কাছে এসে বসে। করিম সাহেব আস্তে আস্তে আয়েশার শরীরের উপর হাত বোলাতে থাকে। তখন আয়েশা বলে, এইসব এখন হবে না, রাতের বেলা আপনার রুমে আমি আসব। এই বলে আয়েশা তার কাজে চলে যায়। করিম সাহেব এখন আর আগের মতো গম্ভীর থাকেন না। আয়েশার সাথে খুনসুটি করেন, পুরনো দিনের গল্প শোনান, আর আয়েশাও শ্বশুরের প্রতিটি ছোটখাটো জিনিসের যত্ন নিতে শুরু করল। একদিন বিকেলে আয়েশা করিম সাহেবের জন্য বিশেষ 1 গ্লাস জুস নিয়ে এলো। টকটকে লাল ডালিম আর কমলার রস, ওপরে কয়েক টুকরো বরফ। করিম সাহেব অবাক হয়ে বললেন, এ কি এনেছ মা? এটা খেলে কি আমার যৌবন ফিরে আসবে? আয়েশা লাজুক হেসে বলল, হ্যাঁ আব্বা, এতে আমি বিশেষ কিছু ভেষজ মিশিয়েছি। এটা আপনার শরীর চাঙ্গা করবে, মনকেও সতেজ রাখবে, এবং আপনার যৌবনের চাহিদা বাড়বে। আগে খেয়ে তো দেখুন। করিম সাহেব এক চুমুকে তৃপ্তি ভরে সেই জুস পান করলেন। ঠিক সেই মুহূর্তে আয়েশার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাকিব। আয়েশা কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। ওপাশ থেকে রাকিবের ক্লান্ত কণ্ঠ শোনা গেল, আয়েশা, ভালো আছো? আমি একটা বড় খবর দিতে ফোন করেছি। আমার পাসপোর্টটা নষ্ট হয়ে গেছে। অনেক চেষ্টা করেও লাভ হয়নি। আগামী 5 বছরের আগে আমি আর দেশে ফিরতে পারবো না। আয়েশার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আয়েশা বলল, 5 বছর? তুমি কি জানো এই 5 বছর একা থাকা কতটা কষ্টের?
আমি পারব না আর একা থাকতে। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি, কিন্তু উপায় নেই। তুমি আব্বার খেয়াল রেখো, আর আমার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারব না আমি। ফোনটা রাখার পর আয়েশা কান্নায় ভেঙে পড়ল। করিম সাহেব সব শুনলেন। তার মনে একাধারে ছেলের জন্য দুঃখ আর আয়েশার জন্য এক অদ্ভুত মায়া কাজ করতে লাগল। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, এই যুবতী মেয়েটা কিভাবে কাটাবে? সেই রাত থেকেই আয়েশার আচরণ বদলে যেতে শুরু করল। সে সারাক্ষণ বিষণ্ণ থাকত। একদিন গভীর রাতে বাড়ির বারান্দায় একটা শব্দ শুনে আয়েশা ভয় পেয়ে গেল। রাকিবের অভাব তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল। সে দৌড়ে গিয়ে করিম সাহেবের ঘরের দরজায় ধাক্কা দিল। আব্বা, জেগে আছেন? আমার খুব ভয় লাগছে। করিম সাহেব দরজা খুললেন। আয়েশার চোখের পানি আর ভয় দেখে বাবা, তার জেগে ভেতরের আছেন? বিবেক আর আবেগের যুদ্ধ শুরু হলো। আয়েশা বলল, আব্বা, আজ রাতটা অন্তত আমার ঘরে এসে বসুন, আমি একা ঘুমাতে পারছি না। করিম সাহেব জানতেন এটা সামাজিক ও নৈতিকভাবে ভুল, কিন্তু আয়েশার একাকিত্ব আর নিজের নিঃসঙ্গতা তাকে অন্ধ করে দিল। তিনি সেই রাতে আয়েশার ঘরে গেলেন, আর এভাবেই তাদের সম্পর্কের সীমানা মুছে যেতে শুরু করল। দিন যত গড়াতে লাগল, তাদের মধ্যেকার সম্পর্ক আর শ্বশুর বৌমার মাঝে সীমাবদ্ধ থাকল না। একাকিত্বের দোহাই দিয়ে তারা একে অপরের শরীরের ও মনের ক্ষুধা মেটাতে শুরু করল। তারা প্রতিদিন রাতেই তাদের মনের পূরণ করত। করিম সাহেব আয়েশার ঠোঁটে কিস করতেন, আয়েশাও কিস করত। এইভাবে তারা দুজন দুজনকে আপন করে নিয়েছে। তারা গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিল, যদিও জানত সমাজ এটা কখনো মেনে নেবে না। আয়েশা ভাবল, রাকিব তো আমাকে একা ফেলে রেখেছে, এই বৃদ্ধ মানুষটাই তো আমার পাশে আছে। আর করিম সাহেব ভাবলেন, ছেলার অবর্তমানে এই মেয়েটাই তো আমার জীবন। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। একদিন হঠাৎ খবর এলো, রাকিবের পাসপোর্ট ঠিক হয়ে গেছে। সে কোনো খবর না দিয়েই দেশে ফিরছে। করিম সাহেব বাজার থেকে হন্তদন্ত হয়ে ফিরে এলেন। আয়েশা, সর্বনাশ হয়ে গেছে, রাকিব আজই ফিরছে। আয়েশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন কি হবে আব্বা? রাকিব জানলে তো আমাদের মেরে ফেলবে, সমাজ আমাদের ছি ছি করবে। হ্যাঁ, আমিও তো এটাই ভাবতেছি। এখন কি করা যায়? করিম সাহেব বললেন, আমাদের পালিয়ে যেতে হবে এই গ্রাম থেকে। এই সংসার ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। নতুন পরিচয় নিয়ে বাঁচব আমরা। আমরা দুজন শহরে চলে যাব। ওই জায়গায় গিয়ে আমরা বিয়ে করে ফেলব। এই গ্রামে আর ফিরে আসব না। আয়েশা বলল, ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা পালিয়ে যাব। রাতের অন্ধকারেই তারা প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ঘর ছাড়ল। বাসে ওঠার সময় আয়েশা একবার পেছনে তাকালো। যে বাড়িতে সে বধূ হয়ে এসেছিল, সেই বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে সে আজ পালিয়ে যাচ্ছে। এদিকে রাকিব যখন বাড়ি পৌঁছল, দেখল দরজায় তালা, চারপাশ নিঝুম। প্রতিবেশীদের কাছ থেকে যখন সে জানল যে তার বাবা আর তার স্ত্রী একসাথে তালিয়ে গেছে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে বাবার কাছে স্ত্রীকে আমানত রেখে গিয়েছিল, সেই বাবাই আজ তার বিশ্বাস ভঙ্গ করেছে। আরও জানতে পারল তার বাবা ও তার স্ত্রী এতদিন কি করছে, সব কিছু জানতে পারল তার প্রতিবেশীরা। তার বাবার কারণে তাদের বাড়িতে আসতে পারত না। আসলে তার বাবা নানান ধরনের গালিগালাজ করত, এজন্য কেউ আসত না। তারা বুঝতে পারত প্রতিদিন সকালে আয়েশা গোসল করত এবং কাপড়গুলো বারান্দায় শুকানোর জন্য দিত। আর করিম সাহেবও সকালবেলা গোসল করে বাড়ি থেকে বের হতো। আর মাঝে মাঝে তারা দুজন একে অপরের কাছাকাছি এসে হাসাহাসি করত। প্রতিবেশীরা সব কিছু বুঝতে পারল, কিন্তু তারা কিছুই বলল না, তার বাবার ভয়ে। রাকিব সেই শূন্য উঠানে বসে অঝরে কাঁদতে লাগল। তার মনে হলো, মরুভূমির তপ্ত বালুর চেয়েও তার নিজের ঘরের মাটি আজ অনেক বেশি উত্তপ্ত। যে বাবা এত কষ্ট করে আমাকে এত বড় করে মানুষ করেছে, আজ সেই বাবা কিনা তার পুত্রবধূকে নিয়ে পালিয়ে গেছে। ঘৃণা করি এই সমাজের এইরকম বাবা নামের কুলাঙ্গারাগুলোকে। গল্পের শেষে আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা রয়ে গেছে। একটি সুস্থ দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর সান্নিধ্য অত্যন্ত জরুরি। শুধুমাত্র টাকার পেছনে ছুটে স্ত্রীকে দীর্ঘ সময় একা রাখা মানেই তাকে বিপথে ঠেলে দেওয়ার সুযোগ করে দেওয়া। আবার পরিবারের মুরব্বীদেরও মনে রাখা উচিত, তাদের সম্মান ও নৈতিকতা একটি পরিবারের ভিত্তি। একাকিত্ব কঠিন হতে পারে, কিন্তু সেই একাকিত্ব মেটানোর জন্য ভুল পথ বেছে নেওয়া মানেই একটা সাজানো সংসার ছাড়খাড় করে দেওয়া ঠিক না। রাকিবের মতো হাজারো প্রবাসী ভাইদের জীবন আজ এভাবেই অন্ধকারে ডুবে যাচ্ছে। সম্পর্কের দূরত্ব যেন কখনো মনের দূরত্ব তৈরি না করে, সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। তো প্রিয় লিসেনার্স,
এই গল্পটি কাউকে উদ্দেশ্য করে তৈরি করা হয়নি। এটি একটি শিক্ষামূলক ঘটনা। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।